লাইক আপনারা অনেকেই বলেছেন যে ম্যাডাম আমি ক্লাসে ছিলাম, অ্যাটেন্ডেন্স তো আপনি আমার দেন নেই। আমি কিন্তু অ্যাটেন্ডেন্স দুইটা ক্রস চেক করি। একটা হচ্ছে আপনাদের এমনি অটো জেনারেটেড একটা অ্যাটেন্ডেন্স ক্রিয়েট হয়, আমি সেখান থেকেও একটা দিই। প্লাস হচ্ছে গিয়ে আমি নিজেই যে এখন আমি ম্যানুয়ালি যখন নেই সেটা আমি সেখান থেকে কিন্তু অ্যাটেন্ডেন্স। তো যদি কোনো কারণে আপনার মনে হয় যে ইউ আর গোইং টু মিস দ্য অ্যাটেন্ডেন্স, বা আপনি আপনার নেটওয়ার্ক একটু পুয়ার, আপনি বারবার বের হয়ে যাচ্ছেন, এরকম হচ্ছে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি হচ্ছেন গিয়ে আপনার কোনো ক্লাসমেটকে বলে যাবেন, কিন্তু আদারওয়াইজ আই এম নট গোইং টু গিভ ইউ দ্য অ্যাটেন্ডেন্স। ওকে, সো সরি। পূজা দত্ত, পূজা 12 আমি হচ্ছে এভাবে দিয়েছি। আমি কিছু কোর্সে এটা আপনাদের মিড টার্মটাকে হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট করে দেন হচ্ছে লেকচারটা হিসেবে নিয়েছি। তো দ্যাটস ওয়াই দিস ইজ দ্য লেকচার 12। আমি আফটার মিড হচ্ছে এটা আমাদের ফার্স্ট ক্লাস। আজকে ক্লাস আসলে আমরা বেসিক্যালি আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, এটা আপনাদের গুগল ক্লাসরুমে শেয়ার করে দিব। সেটা হচ্ছে গিয়ে ফর্মস অফ গভর্নমেন্টের উপরে একটা ভিডিও, যেখানে ডেমোক্রেসি, মনার্কি বা অ্যারিস্টোক্রেসি এগুলো নিয়ে আরো ডিটেল আলোচনা করবে। সেটা আপনারা একটু দেখতে পাবেন, খানস একাডেমির একটা ভিডিও। সো ওটা আপনারা একটু দেখে নেবেন, জাস্ট এটা গো থ্রু করার জন্য, যে আইডিয়া জেনারেট করার জন্য যে আমরা আসলে কি কি বিষয় সম্পর্কে আমাদের এই কোর্সটা থেকে জানতে পারবো। এবং মিডে আপনাদের কাছ থেকে আমি একটা ফিডব্যাক পেয়েছি, আমার কাছে এটা খুব ভালো লেগেছে, হুইচ ইজ ওপেন ফোরাম। আমি হয়তো বা এই মানে আপনাদের এই এই এখনকার ক্লাস থেকে মানে মিডের পর থেকে এই কাজটা করব, যেহেতু কম্পারেটিভ গভর্নমেন্টের টপিক গুলো যেটা হয় যে আমাদের কিছু হলো আইডিয়া থাকে, তো আমরা চাইলে একটা ওপেন ফোরামে যেতে পারি, অর্থাৎ নিজেরা কিছু হলো আলোচনা করতে পারি, এরকম একটা বিষয় আমাদের মধ্যে অ্যারাইজ হয়। সো আমরা সেই ওপেন ফোরামে যাব এবং সেখান থেকে কিন্তু মানে অর্থাৎ যে টপিকটা নিয়ে আমি আজকে কথা বলবো সেখান থেকে আমি কিছুক্ষণ সময় দিব আপনাদেরকে, যে আপনারা নিজেরাও কথা বলতে পারবেন। দিস ইজ কল ওপেন ফোরাম। সো ওপেন ফোরামে আমরা কথা বলবো, ডিসকাশন করব, এভাবে হচ্ছে কি এখন থেকে আমরা আগাবো। মিনি আমার ইচ্ছা যেটা যেভাবে করা, এভাবে হচ্ছে আমরা আগাতে থাকবো। সো in today's class, first of all, I already shared the chapter 13 with you. আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আমি একটু পিডিএফ ফাইলটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মানে জাস্ট বই থেকে ছবি তুলে আমি আপনাদের সাথে, আমার কাছে যেহেতু এটা পিডিএফটা নাই, মানে যেহেতু ইন্ডিয়ান রাইটারের বইগুলোর আসলে পিডিএফ গুলো পাওয়া যায় না, যেহেতু বইগুলো খুব অ্যাভেলেবল হয়। সো আমি এটা জাস্ট হচ্ছে আমার বই থেকে ছবি তুলে এটা পিডিএফ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সো আমরা এখনো চ্যাপ্টার 13 আছে, চ্যাপ্টার 13 এবং 14 এই দুটোতেই আসলে আমরা ডেমোক্রেসি, দেন হচ্ছে কি মোনার্কি। মোনার্কি আসলে বলতে রাজতন্ত্র বোঝায়। রাজতন্ত্রটা না পড়ে আমরা, যেহেতু রাজতন্ত্রটা ওইভাবে আমাদের এখন ওইভাবে নেই, সো মোনার্কি অ্যান্ড ডিক্টেটরশিপ, অর্থাৎ একনায়কতন্ত্র, অর্থাৎ এই ক্ষেত্রে তো একজনই ক্ষমতায় থাকে। পুরো বিষয়টা নিয়ে আমরা আসলে একটা গো থ্রু করবো এই একই সাথে, অর্থাৎ মোনার্কিটাও যখন বুঝবো সেম ওয়েতে আমরা ডিক্টেটরশিপটা নিয়েও কিন্তু আলোচনা করবো, দুটো একসাথেই যাব। অর্থাৎ একনায়কতন্ত্রটাও বুঝবো, রাজতন্ত্রটাও বুঝবো, আর ডেমোক্রেসিটাকে আলাদাভাবে আমরা কিন্তু স্টাডি করে আসবো। সো আমরা যদি অ্যারিস্টটলের দ্য ট্র্যাডিশনাল ফর্ম অফ গভর্নমেন্টটাতে আবার নোটিস করি, সো in that table we have find out there are six type of government system. And yes, he made this টেবিল অ্যাকর্ডিং টু টু ক্রাইটেরিয়া, দুটো কিন্তু শর্ত নিয়ে উনি কাজ করেছিলেন। একটা শর্ত ছিল দ্য নাম্বার অফ পিপল হু আর গোয়িং টু প্র্যাকটিস দ্য সুপ্রিম পাওয়ার, একদম যে সর্বোচ্চ ক্ষমতা আমি যেটাকে বলছি, যেটা কতজন মানুষ প্র্যাকটিস করছে। সো is it ruled by one or few or many? So according to that there is a criteria, and the second criteria was like the end result, which means at the end of the day, that what's going to do that supreme power, that means is it go for your self interest or is it go for the society interest, নিজের জন্য কাজ করছেন না সমাজের জন্য কাজ করছেন, এটার উপর বেসিস করে আবার কিন্তু দুটো ভাগ ছিল। সো নর্মাল ফর্ম মিন্স আপনি সমাজের জন্য কাজ করছেন, আর পাওয়ারটেড ফর্ম বলতে বোঝাচ্ছে যে আপনি সেলফ ইন্টারেস্টে কাজ করছেন। সো when আমরা জানি যে is ruled by one and it's in normal form, so এখানে আসলে আমরা মোনার্কি দেখতে পাই।
Then when it's ruled by few and it's in normal form, it's আমরা এখান থেকে aristocracy পাই, এবং when it's ruled by many and it's in perverted form, that means একদম গোলাই আছে, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা ডেমোক্রেসি দেখতে পাই। তো আমাদের মেইনলি ফোকাসিং পয়েন্ট হচ্ছে এই মোনার্কি, অ্যারিস্টোক্রেসি এবং ডেমোক্রেসি। যদিও অ্যারিস্টোক্রেসিটা এখন আর মডার্ন লাইফে নাই, অ্যারিস্টোক্রেসির একটা আমি যেটাকে বলবো যে এটারই একটা ডাইভার্টেড ফর্ম হচ্ছে গিয়ে ক্যাপিটালিজম। সো এগুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া নিব এবং দেন আমরা আরো আগাবো, এবং এই ধরনের গভর্নমেন্ট সিস্টেমের আসলে ড্রব্যাকস গুলো কি, পজিটিভ সাইড কি, নেগেটিভ সাইড কি, এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো। আপনি বলতে পারেন যে ম্যাডাম আমরা জানি যে অ্যারিস্টটলের ক্লাসিফিকেশনে এত প্রবলেম আছে, তারপর কি আমরা আসলে এগুলো ধরেই আগাবো? আসলে ওটা ধরে আগানো না, আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে আমরা আসলে modern form of government obviously follow করবে। এখন the most popular form of government in modern time in democracy, so democracy তো obviously আমি যাব, কিন্তু এর সাথে যে আগে যে ধরনের ফর্ম গুলো পপুলার ছিল সেটা নিয়ে কিন্তু কিছু আলোচনা আমি করব, যে এগুলো আসলে কি ছিল এবং সেক্ষেত্রে আমরা আসলে কি পাচ্ছি। এই যে লিককের যে ক্লাসিফিকেশন আছে আমি সেখানে আসলাম, তো আমরা কিন্তু যে ডেমোক্রেটিক এই ক্লাসিফিকেশনটা অলরেডি পড়ে আসছি, যে ডেমোক্রেটিকে দুটো ভাগে ভাগ করা যায়, ইউনিটারি, ফেডারেল, দেন দুইটাতেই পার্লামেন্টারি, নন পার্লামেন্টারি, এই যে এই বিষয়গুলো আছে এগুলো কিন্তু পড়ে আসছি। সো এখানে কিন্তু অলরেডি মানে মডার্ন ফর্মে কিন্তু আমরা ডেমোক্রেসি বলতেই বুঝি। হ্যাঁ, আর এই যে ডেসপোটিক, ডেসপোটিক বলতে আসলে মোনার্কি মানে একজন ক্ষমতা আছে এটা বুঝে। তো এখানে আসলে আমার লিমিটেড মোনার্কিটাও আসে অনেক ক্ষেত্রে, আবার এই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমার ডিক্টেটরশিপটাও চলে আসে। তো মেইন কথা যে আমি যে অ্যারিস্টটলের ফর্মটা থেকে দুটো মেইন ফর্ম যে নিলাম ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন থেকে, হুইচ ইজ ডেমোক্রেটিক অ্যান্ড ডিপ্লোম্যাটিক, দুটোই কিন্তু হচ্ছে গিয়ে আমার এই আমরা যখন পড়বো এটা কিন্তু কভার করে আসবে। সো চ্যাপ্টার 13, অর্থাৎ আমি যেহেতু এটা পিডিএফটা তাদের সাথে শেয়ার করা আছে, চ্যাপ্টার 13 আসলে ডেমোক্রেসি নিয়ে আলোচনা আছে, এবং মোনার্কিটা নিয়েও কিন্তু এখানে আলোচনা আছে। প্রথমে আলোচনা আছে হচ্ছে মোনার্কি নিয়ে, দেন হচ্ছে গিয়ে ডেমোক্রেসি নিয়ে। সো আমার প্রেফারেন্স হচ্ছে কি প্রথমে আচ্ছা প্রথমে আসলে মোনার্কি দিয়ে স্টার্ট করা উচিত, তাহলে আমরা মোনার্কি দিয়ে স্টার্ট করব। সো মোনার্কি এবং ডিক্টেটরশিপ আমরা দুটো নিয়ে প্রথমে দুটো দিয়ে আজকে স্টার্ট করব, হয়তো নেক্সট ক্লাস আমার আরো একটা ক্লাস লাগবে মোনার্কিটা ফুল শেষ করতে। দেন হচ্ছে গিয়ে আমরা ডিক্টেটরশিপ অর্থাৎ আপনার যেটাকে সরি মাই মিস্টেক, ডেমোক্রেসি অর্থাৎ যেটাকে আমরা বলি গণতন্ত্র বা জনগণের যে ক্ষমতা, যে উৎস যেটা, সেটা কিন্তু আমরা এটা এখানে আসবো। সো এখানে আসলে পুরো জিনিসটা যেটা আছে এটা আমার আমার নিজেরও একটা স্লাইড আছে, আমি এটা আপনাদেরকে অবশ্যই পড়াবো। দেন হচ্ছে গিয়ে আমরা বইয়েও যাব, আবার এখান থেকে পড়বো। তো একটু আসি বইয়ে যাই, তারপরে হচ্ছে বইটা থেকে আগে দেখে নিই, তারপরে হচ্ছে আমি আমার স্লাইডে চলে যাচ্ছি। ওকে, সো মেইনলি মোনার্কি বলতে আমরা এমন এক ধরনের সরকার ব্যবস্থাকে বুঝি, in that cases the supreme power or the extreme power of a country, it's actually practiced by only one person. একজন মানুষ যখন এই ক্ষমতাটায় থাকবে তখন এই ধরনের ক্ষেত্রে যে ধরনের সরকার গভর্নমেন্ট সিস্টেমটা আসলে রাইজ হয় সেটাকে আমরা মোনার্কি বলে থাকছি। এখন আপনার প্রশ্ন হতে পারে এই ধরনের একদম মডার্ন যুগে আমরা জানি যে আমরা একদমই 21st সেঞ্চুরিতে আছি, যেখানে আমরা ধরে নিই যে আমরা সায়েন্সে বা টেকনোলজিতে একদমই সবচেয়ে ডেভেলপ সিচুয়েশনে আছি। তো এই ক্ষেত্রেও কি আসলে ম্যাডাম এই এরকম বিষয় আছে যে একজন মানুষ ক্ষমতায় আছে? অবশ্যই এই ধরনের বিষয় আছে যেখানে একজন মানুষ, শুধুমাত্র একজন মানুষ ক্ষমতায় আছে, তো সেটা কিন্তু আমরা দেখব। তো মোনার্কিটা আসলে যেটা হয় যে আমরা প্রাচীন কালে যদি রাজতন্ত্রের সাথে এটাকে তুলনা করি, যে যেখানে মোনার্কি বাংলা কিন্তু রাজতন্ত্র। আচ্ছা, বাই দ্য ওয়ে, সো আমরা যদি প্রাচীন কালের একদম রাজতন্ত্রের সাথে মানে এটাকে যদি কম্পেয়ার করি, যে যেখানে আমরা দেখতাম যে এক রাজার ছেলে রাজা হবে, এরকম একটা বিষয় ছিল, যেখানে একজন মানুষ ক্ষমতায় থাকতো, তাকে কোনোভাবে যদি আমি সরিয়ে আরেকজনকে ক্ষমতায় নিয়ে আসতে পারতাম, সো এইভাবে যদি আনতে পারতাম, তো এই ধরনের বিষয়গুলো ওখানে কাজ করতো।
তো এটাকে আমরা আসলে মোনার্কি, এটাকে আসলে আমরা কিন্তু ওই সময় মোনার্কি বলতে মানে আমরা এটাকে বুঝতাম, কিন্তু বর্তমান যুগে আমরা মোনার্কিটা বলতে এইভাবে বুঝি যে যেখানে দেখা যায় যে ইন সাম কেসেস জনগণের সাপোর্ট নিয়েও হতে পারে, আবার জনগণের সাপোর্ট না নিয়েও হতে পারে, একজন মানুষ যদি ক্ষমতায় চলে আসে তো সেই কেসটাকে কিন্তু আমরা হচ্ছে গিয়ে আপনার আমি সেটাকে কিন্তু মোনার্কি বলছি। এবং আসলে বর্তমান যুগে সেটাকে মোনার্কি তখন বলে না, তখন সেটাকে বলে হচ্ছে গিয়ে আপনার ডিক্টেটরশিপ। এন্ড ডিরেক্টলি তো ডিক্টেটরশিপ বলতে পারি না, সো এটাকে আসলে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে লিমিটেড মোনার্কি, এরকম একটা নাম দিয়ে, বা আপনার হচ্ছে কি অ্যাবসলিউট মনার্কি এরকম একটা নাম দিয়ে হচ্ছে কি আমরা কিন্তু সেখানে চলে যাই। আচ্ছা, সো ফার্স্টে আসে হচ্ছে হোয়াট ইজ অ্যাবসলিউট মনার্কি, অর্থাৎ একদমই যে আমরা অরিজিনাল যে মনার্কি যেটা ছিল সেটা বলতে আসলে কি বুঝি। অ্যাবসলিউট মনার্কিটা হচ্ছে ওই যে বললাম যে একদম ফুল পাওয়ার প্র্যাকটিসটা যেটাতে হবে, যে একজন রাজাই ক্ষমতায় থাকবেন, সে যতদিন বেঁচে আছেন, সে ভালো হোক খারাপ হোক সেই ক্ষমতায় থাকবে এবং তার কথাই রুলস, এরকম হচ্ছে বিষয়টা অনেকটা এইভাবে দাঁড়াবে। তখন যেটাকে আমরা যেটা পাই সেটাকে কিন্তু আমরা অ্যাবসলিউট মনার্কি বলি। যেমন এখনো বর্তমান যুগে অ্যাবসলিউট মনার্কি আমি যদি ওইভাবে চিন্তা করি তাহলে ভ্যাটিকান সিটিতে অ্যাবসলিউট মনার্কি আছে, সেখানে রাজা না কিন্তু রাজার মতোই একজন লাইক পোপ, উনি কিন্তু ক্ষমতায় আছে এবং উনি যতদিন বেঁচে থাকবেন উনি কিন্তু ওই ওই কান্ট্রিটা রুল করবে, এরকম বিষয়গুলো কিন্তু এখানে কাজ করতে থাকে। সো অ্যাবসলিউট মনার্কিতে যেটা হবে যে সেক্ষেত্রে আপনার ভোট বা আপনার মানে অ্যাজ এ সিটিজেন আপনার ওপিনিয়নের কোনো মূল্য নাই, সেক্ষেত্রে যিনি ক্ষমতায় আছেন বা যিনি রাজা আছেন তার কথাটাই কিন্তু একমাত্র মানে তার কথাই মানে বলতে গেলে একমাত্র নির্দেশ, এরকম কিন্তু বিষয়গুলো থাকে। যেমন আমি সৌদি আরবিয়ার কথা বলতে, মিডল ইস্টের কিছু কান্ট্রির কথা বলতে, সৌদি আরবিয়া যেমন বাদশা আছেন, ওখানে কিন্তু কোনো ডেমোক্রেসি নেই। সো ওখানে জনগণদের রুলস এর কোনো বিষয় নাই বা জনগণদের ওপিনিয়নের কোনো বিষয় নাই, ওখানে রাজা যেটা চাচ্ছেন সেটার উপর বেসিস করেই কিন্তু হচ্ছে গিয়ে আপনার রাজা যেটা চাচ্ছেন সেটার উপর বেসিস করেই কিন্তু আপনার পুরো সরকার ব্যবস্থাটা চলতে থাকবে। তো এই যে বিষয়গুলো এইটা কিন্তু আমরা অ্যাবসলিউট মনার্কির মধ্যে পাচ্ছি। আচ্ছা আব্দুল্লাহ আল মামুন, ইউ রেজড ইউর হ্যান্ড, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? ম্যাম বলতেছি হচ্ছে এটাকে আমরা একনায়কতন্ত্র বলতে পারি? মোনার্কির আসলে আমি যদি মোনার্কি ওয়ার্ডটা ইউজ করি এটাকে আসলে আমি একনায়কতন্ত্র বলতে পারি না, মোনার্কি বাংলা আসলে রাজতন্ত্র, কিন্তু মোনার্কি অ্যান্ড ডিক্টেটরশিপ ইজ কোয়াইট সেম থিং, একই জিনিস, মুদ্রার এপিট ওপিট। জাস্ট পাস্টে আমরা এটাকে মোনার্কি হিসেবে পেতাম, প্রেজেন্টে আমরা এটাকে ডিক্টেটরশিপ হিসেবে পাচ্ছি। ওকে ম্যাম। সো এটা ছিল মোনার্কি। দেন আসি, মোনার্কি আসলে দু ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট মোনার্কি, অ্যানাদার ওয়ান ইজ লিমিটেড মোনার্কি। এই আমরা যখন পড়বো, আমি স্লাইডটাও যখন শেয়ার করে দেখবেন যে লিমিটেড মোনার্কিটা আমরা খুব বেশি পড়বো, যে লিমিটেড মোনার্কিটা অনেক কান্ট্রিতে আছে। মানে আপনাদের হয়তো মনে হচ্ছে যে ম্যাডাম কি পড়াচ্ছে, মোনার্কি তো আসলে ওয়ার্ল্ডে এখন এক্সিস্টই করে না, বা হচ্ছে কি ডিক্টেটরশিপ তো নাই, ওই এক সাউথ কোরিয়ায় মনে হয় একটু আছে জানি, আর কোথাও তো নাই, সরি নর্থ কোরিয়া একটু আছে, আর তো মনে হয় কোথাও নাই। কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমরা পড়তে গেলেই দেখতে পাবো যে মোনার্কিটা কিন্তু এখনো অনেক জায়গায় এক্সিস্ট করে, খুব ভালোভাবে এক্সিস্ট করে, এন্ড দ্যাটস ইন দ্য ফর্ম অফ লিমিটেড মোনার্কি। আচ্ছা, লিমিটেড মোনার্কিটা কি, যে ইটস এ টাইপ, ইটস এ মিক্সড, অ্যাকচুয়ালি ইটস এ টাইপ অফ মিক্সড গভর্নমেন্ট। দ্যাট মিনস ওই যে আমরা যেমন দেখেছিলাম যে পার্লামেন্টারি গভর্নমেন্ট হবে, আবার ইউনিটারি ফর্মও আছে, আবার সেখানে ডেমোক্রেসিও আছে, এরকম যখন ক্লাসিফিকেশন গুলো করতে যাচ্ছিলাম এরকম যখন আসছিল না, ঠিক একইভাবে লিমিটেড monarchy is example of mixed government system. So in that cases the supreme power is limited by the written constitution or the fundamentals of the government. So in সেক্ষেত্রে যেটা হবে যে যে আমার যে সুপ্রিম রুলার যেটা যিনি থাকবেন তার ক্ষমতাটাকে আমি কিন্তু লিমিটেড করে দিচ্ছি। এই লিমিটেডটা কিভাবে করব, ওই যে আমাদের দেশ চালানোর জন্য যে আমরা একটা একটা রুলস, একটা বুক একটা মেক করি, যেটা হচ্ছে আমরা যেটাকে বলছি, যেটা আমাদের রুলস গুলোকে রিটেন আকারে থাকছে, যেটাকে আমরা কনস্টিটিউশন বলছি। তো সেই কনস্টিটিউশন দ্বারা কিন্তু আমি হচ্ছে গিয়ে তাদের ক্ষমতাটাকে লিমিটেড করে দিচ্ছি। তো এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে লিমিটেড মোনার্কি। যেমন আমি একটু বলে নিই, যেমন আমি যদি ইউকে এর কথা চিন্তা করি, গ্রেট ব্রিটেন যেটাকে আমরা বলছি, গ্রেট ব্রিটেনে কিন্তু দেখবেন যে গ্রেট ব্রিটেনের সবকিছুর ক্ষেত্রে দেখবেন যে তাদের সুপ্রিম পাওয়ারটা হোল্ড করে কে কুইন, কুইন এলিজাবেথ, শি ইজ দ্য
শি ইজ দ্য এভরিথিং অফ ইউকে, বাট দেখবেন যে তাদের কিন্তু মানে ইলেক্টেড গভর্নমেন্ট আছে এবং ওখানে রানীর ক্ষমতা কিন্তু লিমিটেড। যে ধরেন রাজনৈতিক কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন না, দেশের কোনো বাজেটের সিদ্ধান্ত উনি কিন্তু নিতে পারেন না, কিন্তু আবার ডিফেন্স রিলেটেড কোনো ডিসিশন আসলে সেটা উনি নিতে পারেন, এডুকেশন রিলেটেড, সোশ্যাল ওয়েলফেয়ার, মানে এভাবে করে, অর্থাৎ তার ক্ষমতাটাকে একটা সার্টেন লিমিটের মধ্যে নিয়ে আসে। সেটাকে হচ্ছে গিয়ে আমরা কিন্তু তখন এগুলোকে এই ধরনের ক্ষেত্রে আমরা এগুলোকে কিন্তু লিমিটেড মোনার্কির মধ্যে নিয়ে আসি। যেমন আমি যেটুকু জানি, যেটা নিয়ে থাইল্যান্ডে প্রবলেম হচ্ছিল, থাইল্যান্ডে কিন্তু লিমিটেড মোনার্কি ছিল, অর্থাৎ থাই যে কিং, তার হাতে কিছু ক্ষমতা ছিল আর বাকি ক্ষমতা কিন্তু গভর্নমেন্টের হাতে ছিল, ওদের যে নিজেদের যে ইলেক্টেড গভর্নমেন্ট তার হাতে ছিল। পরবর্তীতে যেটা হলো যে ওদের গভর্নমেন্ট এটা মানতে চাচ্ছে না, ওদের গভর্নমেন্ট হচ্ছে গিয়ে আপনার মানে মাই মিস্টেক, ওদের কিং এটা হচ্ছে মানতে চাচ্ছে না। ওদের কিং চাচ্ছে যে পুরো ক্ষমতাটা তার কাছে চলে আসবে এবং সেখানে কোনো ইলেক্টেড গভর্নমেন্ট থাকবে না, বা ইলেক্টেড গভর্নমেন্ট থাকলেও তার ক্ষমতাটাই আসলে লিমিটেড আকারে থাকবে। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা নিয়ে আসলে একটা কনফ্লিক্ট, এই করোনার মধ্যেও কিন্তু থাইল্যান্ডে একটা কনফ্লিক্ট অ্যারাইজ হয়েছে। তো এটা কিন্তু যে লিমিটেড মোনার্কিটাকে তারা ভেঙে আসতে চাচ্ছে বলে এই কারণে এই প্রবলেমটা কিন্তু অ্যারাইজ হয়েছে। এখন আসলেই কি মোনার্কি এক্সিস্ট করে, এটা নিয়ে কিন্তু আমাদের অবশ্যই ডাউট থাকতে পারে যে আসলে কি মোনার্কিটা এক্সিস্ট করছে কিনা। তো সেটার জন্য আমরা চলে যাই, আমি একটা স্লাইড মেক করেছি এটার জন্য, ভেরি সিম্পল একটা স্লাইড মেক করেছি, এবং এখানে আমি আসলে কিন্তু দুটোকেই একসাথে পড়াবো, যে মোনার্কিটাকেও আমি এখানে নিয়ে আসবো এবং আমি এখানে কিন্তু ডিক্টেটরশিপটাকেও একই সাথে কভার করে নিয়ে আসবো, যেহেতু দুটো একই ফর্মের মধ্যে পড়ে। সো আমরা শুরু করার আগে আমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছি? জি ইয়েস ম্যাম, ম্যাম। দেখতে জি মিস। আমি জি যেটা ম্যাম। কি করেছি, আমি প্রথমে হচ্ছে গিয়ে, এটা যদিও ওল্ড পিক, এটাকে আর একটু চেঞ্জ করতে হবে, নিউ একটা পিক ছবি দিব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্রিটিশ যে রাজ পরিবার, যেটা সেটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে আসলে এটা প্রিন্স উইলিয়ামের বিয়ের সময় এই ছবিটা কালেক্ট করা, দেন তো প্রিন্স হ্যারির বিয়ের সময় কালেক্ট করলে আরো আসলে ছবিটা আর একটু প্রপার ওয়েতে এখন আসবে। তো এটা প্রিন্স উইলিয়ামের বিয়ের সময়, যে দেখেন তাদেরকে হচ্ছে প্রিন্স, অর্থাৎ মনে হচ্ছে যে এরা একটা রয়্যাল ফ্যামিলি, তারাই একটা পুরো একটা কিংডম সেটাকে হচ্ছে কি মেনটেন করছে এরকম। সো আসলে মোনার্কিটা কি? সো মোনার্কিটার নাম আসলে আমরা যখন বলি মোনার্কিটার মানে ওই যে দুটো ফর্ম আসলে ওইভাবে না বলে আমরা এটা আসলে বলি যে এটার নাম আসলে অ্যাবসলিউট মোনার্কি। এবং অ্যাবসলিউট মোনার্কি ওই যেটাই বললাম, যে এমন একটা সরকার ব্যবস্থাকে আমি রিপ্রেজেন্ট করব যেখানে কিনা পলিটিক্যাল অথরিটি অর পলিটিক্যাল or the supreme power is controlled by only one person, and uh, that person or his family actually represent a supreme group, uh, and that group will control that economy or that territory or that country over the year. এবং দেখা যাচ্ছে যে কোনো কারণে যদি সেই সুপ্রিম রুলারের ডেথ হয় এবং বা কোনো কারণে সে ক্ষমতা থেকে যদি অপসারিত হয়, সেই ক্ষেত্রে তার ফ্যামিলি কিন্তু রিপ্রেজেন্ট করবে যে হু উইল বি দ্য নেক্সট রুলার। এখানে আমি বা আপনি, এখানে আমাদের কোনো সে থাকে না। তো এখন কথা হচ্ছে গিয়ে, আমরা যখন এটা মেডিভাল টাইমে যাই, বা আমি যদি বিফোর দ্য মেডিভাল টাইমের আগেও যদি যাই, সে সময় এই অ্যাবসলিউট মোনার্কি বা মোনার্কিতে যারা আসলে সুপ্রিম পাওয়ারটাকে হোল্ড করতো তাদেরকে আমরা কিং বলে চিনি। অনেক ক্ষেত্রে মেল পার্সন তারা ক্ষমতায় থাকলে আমরা কিং বলতাম, ফিমেল পার্সন তিনি ক্ষমতায় থাকলে আমরা তাকে কুইন বলতাম। এবং পরবর্তী কিন্তু এটা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন নামে এই কিংটাকে আমরা কিন্তু বুঝি। যেমন আমি যদি এশিয়াতে দেখি, এক্ষেত্রে কিন্তু অনেকগুলো নাম আছে। যেমন মানে আমাদের যদি সাউথ এশিয়াতে আমরা দেখি, এখানে আমরা কিন্তু বলে থাকি যে বাদশাহ, বা আমরা কিন্তু অনেক সময় বলে থাকি, আমরা বাদশাহ হিসেবে অনেককে মেনশন করি, সম্রাট হিসেবে মেনশন করি। এখন আপনার হয়তো মনে হতে পারে যে এটা শুধু বাংলাদেশে ইউজ হচ্ছে, বাট না। আপনি যদি ইয়াতে যান, লাইক আপনি
জাপানে যান, ওখানে কিন্তু দেখবেন যে জাপানেও কিন্তু এম্পায়ার বলে, জাপানেও কিন্তু হচ্ছে গিয়ে এরকম আপনার ইয়া আছে, এটাকে কি জানি বলে, যে জাপানেও কিন্তু আপনার হচ্ছে গিয়ে যে কিংডম মানে রয়্যাল ফ্যামিলি আছে। হ্যাঁ, সো ওটাই বলছিলাম, ওখানেও কিন্তু রয়্যাল ফ্যামিলি আছে, এবং সেখানে কিন্তু যিনি সুপ্রিম পাওয়ার হোল্ড করছে তাকে আমি এম্পায়ার বলছি। সো এটা আসলে কিং মানে মোনার্ক যিনি হন, মোনার্ক বলি আমরা, মোনার্ক যিনি হন তার অ্যাকচুয়ালি একটা কমন নেম হচ্ছে কিং। কিং ছাড়া আমরা অনেকগুলো নামে তাদেরকে চিনে থাকি। কিং ছাড়া আমরা অনেকগুলো নামে তাদেরকে চিনে থাকি, তার মধ্যে আমি এটাকে বললাম যে এম্পায়ার বলে থাকি অনেক ক্ষেত্রে, ইয়ো ম্যাজিস্ট্রি বলে থাকি, সো এরকম অনেকগুলো নাম থাকে। সো এবার চলে আসি যে একই সাথে তাহলে ডিক্টেটরশিপ বিষয়টা আসলে কি। ডিক্টেটরশিপ বিষয়টা আসলে মোনার্কির সাথে ডিক্টেটরশিপের একটা বেসিক ডিফারেন্সও আছে। সো আগে বুঝি ডিক্টেটরশিপটা কি। সো in dictatorship, it's obviously it's a form of government, but this form of government it's characterized like a single person or a group of people or a leader or a specific party or an institute. They will control the supreme power, and they will কি বলা যায় যে সুপ্রিম পাওয়ারটা শুধু কন্ট্রোলই করবেন, এটাকে বাংলায় বলা উচিত, মানে এই ক্ষমতাটাকে নিজেদের করে রাখবে, অর্থাৎ কোনোভাবে এই পাওয়ারটা যাতে অন্য কারোর কাছে না চলে যেতে পারে, এই জন্য যেই ধরনের যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সবকিছু কিন্তু তারা এই ক্ষেত্রে করে থাকবে। তো এটাকে আমরা কিন্তু আসলে মোনার্কি এটাকে কিন্তু আসলে আমরা ডিক্টেটরশিপ বলে থাকি, যে যেখানে হচ্ছে গিয়ে যে আমরা পুরোপুরি আমরা অর্থাৎ পুরো ক্ষমতাটাকে যেখানে আমরা হচ্ছে গিয়ে ব্যবহার করে থাকবো, সেটাকে কিন্তু আমরা আপনার সেটাকে কিন্তু আমি আপনার ডিক্টেটরশিপ বলে থাকছি। এখন এই 21st সেঞ্চুরিতে বা 20th সেঞ্চুরিতে আসলে মোনার্কি বলে কোনো বিষয়টা ছিল না। সেখানে আসলে অ্যাবসলিউট মোনার্কি তো আসলেই এক্সিস্ট করতো না ম্যাক্সিমাম কান্ট্রিতে, কিছু কিছু কান্ট্রিতে লিমিটেড মোনার্কি ছিল। তো এই যে মোনার্কিটা, এটাই আসলে ডেভিয়েট হয়ে আমরা এই 21st সেঞ্চুরিতে যে ফর্মটা দেখতে পাই সেটাকে কিন্তু আমরা ডিক্টেটরশিপ বলছি। এখন আমরা মোনার্কির পজিটিভ সাইড নেগেটিভ সাইডে যাওয়ার আগে আমরা একটু লিস্ট অফ কারেন্ট মোনার্কিজে যাব, অর্থাৎ আসলে মোনার্কি বা অ্যাবসলিউট মোনার্কি বলে কোনো দেশ কিছু আছে কিনা সেটাতে যাব। এটার জন্য আমি ওয়ার্ল্ড ম্যাপটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে ওয়ার্ল্ড ম্যাপে যে কালারফুল এরিয়াগুলো দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ এরিয়াগুলোতে কিন্তু স্টিল নাও ডিক্টেটরশিপ অর মোনার্কি এক্সিস্ট করে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, বেশ একটা বড় এরিয়া আমরা দেখতে পাচ্ছি যেটা কিনা আমরা কালারফুল, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে। এই পুরো এরিয়াগুলোতেই কিন্তু এখন পর্যন্ত মোনার্কি এক্সিস্ট করে বা ডিক্টেটরশিপ এক্সিস্ট করে সিরিয়াসলি। যেমন সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আফ্রিকার অনেক জায়গা আছে, মিডল ইস্ট পুরোটাই আছে, অস্ট্রেলিয়া আছে, পলিনেশিয়া আছে, ইস্ট এশিয়া আছে, দেন এদিকে কানাডা আছে, ইউরোপের কিছু এরিয়া আছে, ইভেন আমি হচ্ছে গিয়ে রাশিয়ার নিচে অর্থাৎ জাপান এন্ড কোরিয়া সেখানেও কিছু অংশ দেখতে পাচ্ছি। সো which means আমি কিন্তু ওয়ার্ল্ডের একটা বড় এরিয়াতে, অর্থাৎ আমাদের যে ধারণা ছিল যে সব জায়গায় মানে ডেমোক্রেসি চলছে, সো আসলে সব জায়গায় যে ডেমোক্রেসি চলছে না, এটার একটা এক্সাম্পল হচ্ছে এই যে আমরা যখন লিস্ট অফ কারেন্ট মোনার্কিজ গুলো দেখি, সেটার একটা এখানে আমরা কিন্তু দেখতে পাই যে আসলে মোনার্কিটা এক্সিস্ট স্টিল না, মোনার্কি বলি বা ডিক্টেটরশিপটা বলি, এটা কিন্তু এখনো এক্সিস্ট করছে। আচ্ছা, লিমিটেড মোনার্কিটা নিয়ে আরো একটু বলি, না হলে আসলে লিমিটেড মোনার্কিটা বুঝবেন না। সো লিমিটেড মোনার্কিটা হবে যে এরকম যে আপনার দেশে যে কনস্টিটিউশনটা থাকবে, কনস্টিটিউশন তো আমরা বুঝি যে রিটেন যে রুলস গুলো, মানে একটা দেশের যে রুলস গুলো সেটা একটা রিটেন ফর্মে যেখানে থাকবে সেটাকে আমরা কনস্টিটিউশন বলি। সো এই কনস্টিটিউশনে কিং এর ক্ষমতাটা কতটুকু হবে, অর্থাৎ সেটাকে লিমিটেড করে দেওয়া হয় যে কিং কি কি কাজ করতে পারবে বা কিং কোথায় মানে কিং সর্বোচ্চ কতটুকু ডিসিশন নিতে পারবে। এটা যখন আমরা লিমিটেড করে দিই আমরা এটাকে লিমিটেড মোনার্কি বলে থাকি। যেমন ইন্ডিয়াতে কিছু কিছু প্রভিন্স আছে যেখানে কিন্তু স্টিল নাও আপনার
কারণ ইন্ডিয়া যেটা ছিল, যে আমরা যদি চিন্তাও করি মুঘল এম্পায়ারদের কথা আমরা জানি, এদিকে আমরা কিন্তু মারাঠাদের কথা জানি যে সেখানে ওদেরও কিন্তু কিং ছিল। বা আমি যদি তামিলনাড়ুর দিকে যাই, ওখানে কিন্তু প্রত্যেকটা ছোট ছোট প্রভিন্সে ওদের একটা করে কিং ছিল। বা আর আমি যেটাকে বলি যে রয়্যাল ফ্যামিলি ছিল, এগুলো অনেক নাম ছিল, কারোর নাম ছিল রাজপুত, কারোদের নাম ছিল ওই যে তুর্কি। সো আবার কারো ওই যে মুঘল ছিল, বাংলাদেশে যেমন ছিল এদেরকে বলা হতো সুলতান। দেন হচ্ছে গিয়ে এই তো যেগুলো আমি জানি যেগুলো বললাম। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার হচ্ছে কি এই পার্সন গুলো ক্ষমতায় ছিল, অর্থাৎ তারা কিন্তু হচ্ছে গিয়ে আপনার আহ মানে ক্ষমতায় ছিল একটা সময় পর্যন্ত। তারা কিন্তু এরিয়াগুলোকে কন্ট্রোলও করেছে। পরবর্তীতে যেটা হয়েছে যে তারা পরবর্তীতে যেটা হয়েছে যে তারা হচ্ছে গিয়ে আপনার সরি মাই মিস্টেক, পরবর্তীতে যেটা হয়েছে যে কোনো কারণে তাদের ক্ষমতা থেকে তারা অপসারিত হয়েছে, কিন্তু পুরোপুরি ভাবে অপসারিত হয়নি। যেমন আপনি যদি ইন্ডিয়াতে যান, জয়পুরে যদি যান, জয়পুরে কিন্তু স্টিল নাও যে রয়্যাল ফ্যামিলি, তাদের যে রয়্যাল প্যালেস, আমি রাজস্থানে কথা বলছি, তো সেখানে কিন্তু আপনি এগুলা পাবেন। কিন্তু তার কি আসলে ক্ষমতা আছে? না, ওখানে কিন্তু আবার কিংকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি। কিন্তু আপনি যদি জাপানে যান, যখন ক্ষমতাটা পালাবদল হয়, জাপানেও কিন্তু আপনি ওখানে এম্পায়ার আছে, তাদের রয়্যাল ফ্যামিলি আছে। বা ইউরোপের কান্ট্রি গুলোতে আপনি যদি বেলজিয়ামে যান, আপনি যদি আহ ইটালিতে নাই, বেলজিয়ামে আছে, কি ব্যাপার নামগুলো ভুলে যাচ্ছি কেন, ফিনল্যান্ডে আছে, পোল্যান্ডে আছে, মানে এই কান্ট্রি গুলোতে, হ্যাঁ, ওদের কিন্তু এখন পর্যন্ত হচ্ছে গিয়ে কিং বা কুইন, যে রয়্যাল ফ্যামিলি আমি যেটাকে বলছি, সেগুলো কিন্তু স্টিল নাও এক্সিস্ট করে। সো কথা হচ্ছে গিয়ে যে এই যে আমার রয়্যাল ফ্যামিলি গুলো আছে, এখন তাদের ক্ষমতাটা আসলে কতটুকু? এখন যদি আমি পুরোপুরি তাদের হাতে ক্ষমতা দিয়ে দিই, সেটা অবভিয়াসলি অ্যাবসলিউট মনার্কি হবে। আর যদি পুরোপুরি ক্ষমতা না দিয়ে, ওই যে বললাম যে লিমিটেড করে দিই, যে আপনি আপনার ক্ষমতাটা একটা স্পেসিফিক এরিয়া পর্যন্তই থাকবে, তারপরে আর আপনি কিছু করতে পারবেন না, তখন সেটাকে আমি কিন্তু হচ্ছে গিয়ে আহ আমি যেটাকে বলছিলাম যে লিমিটেড মোনার্কির মধ্যে নিয়ে আসছি। যেমন জাপানে কি হচ্ছে, জাপানের এম্পায়ারের কিন্তু আসলে আক্ষরিক অর্থে তেমন কোনো ক্ষমতা নেই। শুধুমাত্র গভর্নমেন্ট যখন চেঞ্জ হয়, অ্যাজ এ কেয়ারটেকার গভর্নমেন্ট বা কোনো এক্সট্রিম সিচুয়েশন যদি অ্যারাইজ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এম্পায়ার ডিসিশন নিতে পারে। অর আরো যেটা বলা যায় যে কোনো ক্ষেত্রে যদি মানে কোনো একটা ডিসিশন মেক হলো, সেই ডিসিশনটাকে যদি আমি জাজ করতে চাই যে আমি এই যে কাজটা করলাম, এটার একটা অ্যাপ্রুভাল যদি নেওয়ার আমি প্রয়োজন বোধ করি, সেই অ্যাপ্রুভাল নেওয়ার প্রয়োজনীয়তা থেকে বা অ্যাপ্রুভালটা নেওয়ার ক্ষেত্র থেকে হচ্ছে গিয়ে আপনার এই তখন জাপানের রাজা কাজ করেন। এছাড়া কিন্তু এখন আপনি বলেন যে জাপানের ধরেন বাজেট ক্রিয়েট করা হচ্ছে, সেখানে কি জাপানে কিং কাজ করবে? অবভিয়াসলি না। বাজেট ক্রিয়েট করা হচ্ছে, ওখানে জাপানের কিং কিন্তু কোনোভাবেই কাজ করবে না। তো বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায় যে আপনি চাইলেও ক্ষমতাটাকে পুরোপুরি এনজয় করতে পারবেন না, লো ইউ আর বিলঙ্গিং এ রয়্যাল ফ্যামিলি। এই ধরনের কেসটাকে আমরা আসলে লিমিটেড মোনার্কি বলে। আমি কি বুঝাতে পেরেছি? এখন আপনি বলবেন যে ম্যাডাম তাহলে কি সৌদি আরবিয়াতে লিমিটেড মোনার্কি আছে? না, অবভিয়াসলি না। সৌদি আরবিয়াতে কিন্তু লিমিটেড মোনার্কি নাই, বিকজ সৌদি আরবিয়াতে হচ্ছে ওরা এক্সট্রিম পাওয়ারটাই এনজয় করছে, সো দ্যাটস নট লিমিটেড monarchy. But when I am talking about Japan or Thailand, that's the example of limited monarchy. But I'm confused about Thailand now, because Thailand এ ওই যে বললাম যে কনফ্লিক্ট চলছে, so the end result কি I don't know. So now let's talk about the list of current monarchies. That means the monarchies still exist in real life in 21st century. So সেটাতে চলে যাই। So এই আমরা যে monarchy গুলো exist করছে, এটাকে আমরা 5টা ভাগে ভাগ করেছি। The first one is Commonwealth realm. The second one is European constitutional monarchies. The third one is Islamic monarchies. The fourth one is East Asian constitutional monarchies, এই যে বললাম যে যেখানে আমরা আসবো, এবং the last one is other monarchies. অর্থাৎ অনেক ধরনের monarchy আসলে এক্সিস্ট করছে ওয়ার্ল্ডে। এগুলোকে আমরা 5টা ভাগে ভাগ করেছি। আমরা আজকে এতটুকু পর্যন্তই পড়বো, এরপর আমরা আমাদের ওপেন ফোরামে চলে যাব। সো ফার্স্টে আসি হচ্ছে কমনওয়েলথ রিল্যাম। কমনওয়েলথ রিল্যামটা বলছে যে কমনওয়েলথ অর্থাৎ
ইউনাইটেড কিংডম অর্থাৎ গ্রেট ব্রিটেন, আমি যেটাকে বলছি গ্রেট ব্রিটেনের আন্ডারে যে কান্ট্রি গুলো ছিল বা যে কলোনি গুলো তাদেরকে ছিল, সেগুলোকে সেই কলোনি গুলোতে স্টিল নাও কুইন এলিজাবেথ মানে মানে আপনার কনস্টিটিউশন ওয়াইজ কুইন এলিজাবেথ হচ্ছে সেই দেশের সুপ্রিম রুলার। হুম। অর্থাৎ কোনো বড় ডিসিশন হতে গেলে, ওই যে বললাম যে কিছু স্পেসিফিক এরিয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কুইনের ডিসিশনটাকে মেনটেন করে চলতে হবে। সো এই ধরনের মনার্কি গুলোকে আমরা সাধারণত কমনওয়েলথ রিলাম বলে থাকি। এটার একটা বড় কমনওয়েলথ রিলামের একটা বড় অংশ হচ্ছে কি অস্ট্রেলিয়া। আপনারা কি এটা জানেন? অস্ট্রেলিয়াও একটা সময় ইউকে এর যে মানে ব্রিটিশ কলোনি ছিল। এটা কি কেউ জানি? জানি ম্যাম। অস্ট্রেলিয়া, কানাডা এগুলো কিন্তু ব্রিটিশ কলোনি। আচ্ছা, তো এখন পর্যন্ত সাংবিধানিক ভাবে এই যে কনস্টিটিউশন ওয়াইজ যেটাকে বলছিলাম, যে অস্ট্রেলিয়া বলেন বা কানাডা বলেন, তাদের কিন্তু হচ্ছে গিয়ে কনস্টিটিউশন ওয়াইজ কুইন এলিজাবেথ ইজ দা মানে সুপ্রিম রুলার অফ দ্যাট নেশন। সো কানাডাতেও কিন্তু দেখবেন যে মাঝে মধ্যে, আমার তো ট্রুডোকে খুব ভালো লাগে, সো দেখবেন যে কুইন কিন্তু আপনার ট্রুডোর সাথে মিট করতে যায়। কাজ ওই যে বললাম যে রাজনৈতিক বিভিন্ন কারণ থাকে, বা ওই যে বললাম যে অনেক সিদ্ধান্ত গ্রহণের বিষয় আসে, বা সে কিন্তু অস্ট্রেলিয়াও যায়, তো এগুলো হচ্ছে কি তার সাম্রাজ্যের মধ্যে পড়ে। সো হোয়াট এভার এই কান্ট্রি গুলো, অর্থাৎ যে কান্ট্রি গুলোতে এখন পর্যন্ত অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন দ্য কুইন অফ ব্রিটেন ইজ দ্য হেড, এই যে আমি যেটাকে বলছিলাম, এবং দে আর দ্য ব্রিটিশ কলোনি, এই ধরনের মনার্কিস গুলোকে আমরা কমনওয়েলথ রিলাম বলে থাকছি। এর মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া, কানাডা। এছাড়া আমি যদি আমাদের আরো কমন কিছু কান্ট্রিতে আসতে চাই, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের কথা আমি বলতে পারি, আমার এখন যেটা মনে পড়ছে। এছাড়া পলিনেশিয়ার যে ছোট ছোট কান্ট্রি গুলো আছে, আইল্যান্ড গুলোর কথা বলবো, সেগুলো কিন্তু কমনওয়েলথ রিলামের মধ্যে পড়ে। এছাড়া আফ্রিকার কিছু কান্ট্রি আছে, তারা কিন্তু কমনওয়েলথ রিলামের মধ্যে পড়বে। Okay. The second one is the other European constitutional monarchies. জি বলেন। ম্যাম একটা কোশ্চেন ছিল, যেমন আমাদের হচ্ছে যে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ব্রিটিশ কলোনি ছিল, তো ব্রিটিশ কলোনির সময় প্রজাতন্ত্রটা হচ্ছে যে ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছিল আমাদেরকে। তো সেম কানাডাও তো ব্রিটিশ কলোনি ছিল আপনি বলতেছেন, তো ওদেরও কি আমাদের মতোই কি যে প্রজাতন্ত্র যেটা আছে ওটার কাঠামোটা? প্রজাতন্ত্র বলতে আসলে আপনি কি বুঝেছেন, আমি এটা বুঝতে পারছি গভর্নমেন্ট না। ফর্মটা ম্যাম। আচ্ছা, আচ্ছা, সরকার ব্যবস্থা। তাহলে প্রজাতন্ত্র বলতে আসলে রিপাবলিক বুঝে, ওইটা আবার ডিফারেন্ট থিং। গভর্নমেন্ট ফর্মটা। আচ্ছা, আমি আসলে নোটিস করিনি কথা কে বলছিলেন। নাম টিপু বলছিলাম। আচ্ছা, টিপু। আচ্ছা, ইন্ডিয়ার সাথে আমাদের সাবকন্টিনেন্টের ডিফারেন্সটা একটু বলে নি। আপনি বলতে পারেন ম্যাডাম বাংলাদেশও তো ব্রিটিশ কলোনি ছিল, তাহলে আমাদের কনস্টিটিউশন ওয়াইজ কুইন এলিজাবেথ কেন আমাদের হেড না? মেইন কথা এখানে একটা বিষয় ছিল যে আপনি একসেপ্ট করবেন কি করবেন না, বুঝতে পারছেন? অর্থাৎ আপনি চাইলে কনস্টিটিউশনাল ওয়াইজ, আমি কিন্তু বলি নাই যে সে সত্যি সত্যি আমার দেশের হেড, বুঝতে পারছি? সো অনেক কান্ট্রি এটাকে একসেপ্ট করেছে, অনেক কান্ট্রি করে নাই। এটা টোটালি ফ্রি ছিল। বাংলাদেশ একসেপ্ট করে নাই, বা ইন্ডিয়া করে নাই, পাকিস্তান করে নাই, এনারা একসেপ্ট করে নাই যে আমরা ব্রিটিশ কলোনি হিসেবে এখন পর্যন্ত আমাদের কনস্টিটিউশনালি আমরা কুইনকে, আমাদের কুইন বলেন কেন, যেই ক্ষমতায় আসুক না কেন, তাকে আমাদের কনস্টিটিউশনাল হেড বলবো। এই কনস্টিটিউশনাল হেড হলে কি হবে, যে ধরেন আমরা যখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিব, আমাদের এখন যখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা লোন নিই, সেই লোন নেওয়ার সময় রাষ্ট্রপতির নামে কিন্তু লোনটা নেওয়া হয়, কারণ সে হচ্ছে আমাদের দেশের মানে আমাদের দেশের কনস্টিটিউশন ওয়াইজ সে হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। কিন্তু যদি কুইনকে আমরা ধরে নিতাম, তাহলে কিন্তু আমি যদি শেয়ারটা দিতাম, তাহলে কুইনের নামে কিন্তু লোনটা মানে স্যাংশন হয় না, সেই লোনটা কার নামে স্যাংশন হবে, এভাবে হতো। তো এটা আসলে ডিপেন্ড করে, কিছু কান্ট্রি একসেপ্ট করেছে, কিছু কান্ট্রি একসেপ্ট করে নাই। কিন্তু তারপরেও কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে, এখন যে কমনওয়েলথ গেমসে আমরা যাই না, আমাদের দেশ কিন্তু পার্টিসিপেট করে, সেখানে কিন্তু আমরা আবার ব্রিটিশ কলোনির আন্ডারে যাচ্ছি। আবার ব্রিটিশ হাই কমিশন, আমরা কিন্তু যে দেখেন হাই কমিশন বলি, কারণ হচ্ছে কমনওয়েলথ কান্ট্রি গুলোতে আমরা কখনো ইয়া বলি না, অর্থাৎ ওই যে এটাকে কি জানি বলে, ডিপ্লোম্যাটিক যে জোন, যেটাকে দূতাবাস যেটাকে আমরা বলি, হ্যাঁ এম্বাসি যেটাকে বলি, এম্বাসিটা কিন্তু যদি ব্রিটিশ কলোনি হয় সেটাকে এম্বাসি বলে না, সেটাকে হাই কমিশন বলে। বাংলাদেশে কিন্তু এখনো হাই কমিশনই আছে। তো বাংলাদেশ কিন্তু কিছু ক্ষেত্রে এখন পর্যন্ত ব্রিটিশ কলোনির যে রুলস এন্ড রেগুলেশন আছে সেটা একসেপ্ট করেছে,
কিন্তু অ্যাজ আ সুপ্রিম রুলার কিন্তু আবার কুইন এলিজাবেথ বা আমি কুইন অফ ব্রিটেন তাকে কিন্তু আমরা আসলে একসেপ্ট করি না। এটা ভ্যারি করে এবং এটার জন্য আপনাকে ফ্রিডম দেওয়া হয়েছিল। কিছু কান্ট্রি নিয়েছে, কিছু নেয় না। অস্ট্রেলিয়া মনে করেছে নিবে, এত বড় কান্ট্রি হওয়া সত্ত্বেও তারা মনে করেছে নিবে, তারা নিয়েছে। ওটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, সো এরপর যদি আমরা ইউরোপের দিকে তাকাই, স্টিল ইউরোপে কিছু কান্ট্রি আছে, আমি যে বলছিলাম বলতে বলতে আমি ভুলে যাচ্ছি, যে এখন মনে পড়েছে, ডেনমার্কের নামটা ভুলে যাচ্ছিলাম। সো স্টিল কিছু কান্ট্রি আছে ইউরোপে, though they are rich country, or আমি যেটাকে বলি যে লিভিং স্ট্যান্ডার্ড তাদের অনেক হাই, এই ধরনের কিছু কান্ট্রি এখন পর্যন্ত ইউরোপে আছে। বাট মজার ব্যাপার হচ্ছে কি, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন they are they are a monarch, or still there is a monarchy exist in those countries. So those type of, এবং ওদের কিন্তু কনস্টিটিউশনে আবার এটা বলে দিই, ব্রিটিশ রানী কিন্তু তাদের মানে তাদের হেড না, তাদের হেড হচ্ছে তাদের নিজেদের কান্ট্রিতে যিনি কিং বা কুইন ছিলেন, কনস্টিটিউশনে সে হচ্ছে হেড, এই একই জিনিস। তো সেই ধরনের মনার্কি গুলোকে আমরা সাধারণত ইউরোপিয়ান মনার্কিজ বলে থাকি। ইউরোপিয়ান কনস্টিটিউশনাল, অর্থাৎ ইউরোপের কিছু কান্ট্রিতে পাবেন যেখানে আপনি দেখবেন যে কুইন এলিজাবেথ হেড, অর্থাৎ সেটাকে আমরা ব্রিটিশ রিলাম বলবো, কমনওয়েলথ রিলাম যেটাকে আমরা বলছি। আর বাকিগুলোকে আমরা আদার্স ইউরোপিয়ান কনস্টিটিউশনাল মনার্কি বলবো। কনস্টিটিউশনাল মনার্কি বলছি বিকজ ইটস এ লিমিটেড মনার্কি। সংবিধান দিয়ে সাংবিধানিক ভাবে আপনার ক্ষমতাটাকে আমি হচ্ছে গিয়ে একটা স্কেলের মধ্যে নিয়ে আসছি, এরকম। যেমন এটার মধ্যে বড় একটা এক্সাম্পল হচ্ছে বেলজিয়াম। ইয়াস, বেলজিয়ামে অনেক বড় প্যালেস আছে, বা ডেনমার্কে গেলে সব প্যালেস দেখা যায়। আমার অনেক ইচ্ছা যাওয়ার, ইনশাল্লাহ যাব। সো সেখানে কিন্তু স্টিল না কিং বা কুইন এক্সিস্ট করে, এবং তারা কিন্তু কনস্টিটিউশনে তাদের কিছু ক্ষমতা, সাংবিধানিক ভাবে অল্প কিছু ক্ষমতা, খুব বেশি না, তাদের ক্ষমতা খুবই লিমিটেড, এরকম একটা লিমিটেড পাওয়ার কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। সো এটা ছিল হচ্ছে কি ইউরোপিয়ান মনার্কিস, যেটা সেটা আমার স্পেনে আছে, সুইডেনে আছে, লুক্সেমবার্গে আছে, নেদারল্যান্ডে আছে, নরওয়েতে আছে, আরো যদি আপনারা একটু গুগল সার্চ করেন আপনার কিন্তু আরো হচ্ছে গিয়ে আপনারা পাবেন। এবং এই ধরনের কান্ট্রি গুলো, মানে ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে এগুলা বলেই দিচ্ছি, এদের মোনার্কদের ক্ষমতা খুবই লিমিটেড, খুবই লিমিটেড। এবং হচ্ছে গিয়ে কিন্তু ওই যে বললাম যে তাদের রোলটা আসলে সিরেমোনিক্যাল টাইপস এর, অর্থাৎ ওই যে বললাম যে যখন ক্ষমতা পালা বদল হচ্ছে, যে নতুন প্রেসিডেন্ট আসে তাকে যে ওয়েলকাম করবে সেটা হয়তো কিং করে, বা কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে হয়তো কাজ করে, বা ধরেন যখন কান্ট্রিকে রিপ্রেজেন্ট করা দরকার হয় কোনো বড় প্ল্যাটফর্মে, সেক্ষেত্রে তারা হয়তো যায়, এরকম। কিন্তু তাদের আসলে বড় কোনো ক্ষমতা নাই। এরপরে চলে যে ইসলামিক monarchies, this is a totally different form of monarchy. In Islamic monarchy it's not limited monarchy, আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু কনস্টিটিউশন দিয়ে যে তাদের ক্ষমতাটাকে লিমিটেড করে দিয়েছে তা না, বরঞ্চ বলা যায় যে ইসলামিক মোনার্কিতে যে কান্ট্রি গুলো আছে সেখানে কিন্তু অরিজিনাল যে ডিক্টেটরশিপ যেটাকে আমরা বলতে পারি, মানে একজনই ক্ষমতা, তার কথাই রুলস, এই যে বিষয়গুলো যেটা, সেটা কিন্তু এই ইসলামিক মোনার্কিজ গুলোতে প্র্যাকটিস খুব ভালোভাবে করা হয়। যেমন আমাদের মানে ইস্ট এশিয়াতে একটা কান্ট্রি আছে ব্রুনাই, ব্রুনাই কিন্তু মোনার্কি। ব্রুনাই যে দারুসালাম যেটার নাম, যদিও ব্রুনাইতে কিন্তু আমিও জানতাম না, আমার এক ফ্রেন্ড ব্রুনাইতে বেড়াতে গেছে, তো আমি দেখলাম যে সে ছবি শেয়ার করছে অনেক সুন্দর সুন্দর প্যালেসের। তো আমি ওকে জিজ্ঞাসা করছি এত প্যালেস কেন, তো ও বলল যে ওখানে তো কিং হচ্ছে, মানে ওখানে কিং, মানে ওখানে কোনো গভর্নমেন্ট বলে কিছু নাই, তো ওইখানে কিং এর প্রপার্টি আছে না, এরকম সে বিভিন্ন জায়গায় বড় বড় প্যালেস বানিয়ে রেখেছে, যেটা ট্যুরিজম অ্যাট্রাকশন হিসেবে কাজ করছে, সে সেখানে বেড়াতে গিয়েছে, এরকম। সো এই একই এক্সাম্পল হিসেবে আমি ওমানের কথা বলতে পারি, সুলতানাত অফ ওমান যেটা, ওমানে কিন্তু কিং কে বলা হয় সুলতান। দেন আমি কাতারের কথা বলতে পারি, দেন আই ক্যান টক অ্যাবাউট কিংডম অফ সৌদি আরবিয়া। যে দেখেন কিংডম, হ্যাঁ, এখানে কিন্তু বলেন পিপলস রিপাবলিক অফ সৌদি আরবিয়া, কারণ এটা পিপলস রিপাবলিক না, এটা কিংডম, রাজ্য, যেখানে কিং এর রুলস চলছে, এরকম। তারপর ইউনাইটেড আরব আমিরাত,
যেখানে হচ্ছে আরব আমিরাতে মেবি এম্পায়ার মানে সম্রাট এরকম তিনি হচ্ছেন হেড। সো এরকম কিছু মনার্কি আছে যে মানে যেটা হচ্ছে ইসলামিক রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে, কিন্তু সেখানেও রাজা অর্থাৎ একজন ক্ষমতার অধিকারী থাকেন এবং সেখানে আসলে যে সুপ্রিম পাওয়ার প্র্যাকটিস যেটাকে আমি বলছি সেটা খুব ডিরেক্টলি হয়। এই ধরনের মনার্কি গুলোকে আমরা কিন্তু ক্যান টক অ্যাবাউট those are Islamic monarchy. Okay, Tasawwur. Yes, do you have any question? ম্যাম এই যে ইসলামিক মোনার্কি বলতে ওই যে খিলাফত ব্যবস্থা যেটাকে বলে ওইটাকে বোঝাচ্ছে? খিলাফত ব্যবস্থাটা তো আসলে আমি খিলাফত ব্যবস্থাটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। মানে আমি টাইম ফ্রেমটা নিয়ে আমার কিছু কনফিউশন আছে, তো আমি ওই টাইম ফ্রেমে গেলাম না। বাট খিলাফত ব্যবস্থাটা ঠিকই তো, যে মিডল ইস্টের কান্ট্রি গুলো আস্তে আস্তে তো ইন্ডিপেন্ডেন্ট হতে শুরু করলো। হ্যাঁ, ওরা খিলাফতটা তো ইয়ে করে, ওরা তো মোনার্কি। ওটাই বলছি, তো ওইটা আস্তে আস্তে কলাপস হলো, মনে হয় ডিফারেন্ট নামে কলাপস করলো। মানে আমি জাস্ট ইয়ার টাইম ফ্রেমটা বলছি, যেহেতু ইসলামিক মনার্কিতে পড়াচ্ছি ওটা থেকে বলছি। তো আমি যেমন আমরা খলিফার যে খলিফারা উনারা যে যেভাবে সরকার মানে যেভাবে চালিয়েছেন ওটাকে তো আসলে আমরা মোনার্কি বলতেই পারি না, বুঝতে পারছেন? তারা তো রাজতন্ত্রের ধারও ধারে নাই। কিন্তু এরপরে যেটা হলো যে মিডল ইস্টের কথা বলছি, উনাদের ক্ষমতাটা আস্তে আস্তে যখন চলে গেল, এরপরে মিডল ইস্টে যে এরকম রয়্যাল ফ্যামিলি আস্তে আস্তে কিন্তু উদ্ভব হলো, এবং যারা কিনা একটা সময় পুরো এই যে মিডল ইস্টের বিভিন্ন যে আলাদা, ওরা তো ম্যাম হলো গিয়া একদম এখন পুরাই মোনার্কিস্ট। হ্যাঁ। এবং আপনি যদি পারফেক্ট আমরা যেটাকে বলি যে কিংডম, যেটা যেখানে রাজারই কথা একমাত্র চলে, যদি এক্সাম্পল দেখতে চান তাহলে আপনার মিডল ইস্ট দেখা উচিত। জি এখানে কোনো আপনি মানে হ্যাঁ বলেন। সৌদি আরবে কিন্তু কিছু ইসলামিক মানে যদি ডিসিশন নিতে যায় তখন রাজা যখন নেয় ওখানকার একটা কাউন্সিল আছে, সুরা কাউন্সিল। সো এক্ষেত্রে কি রাজার ক্ষমতা কমে যাচ্ছে? সুরা কাউন্সিল হচ্ছে যে না ওটা ভাই, মডিফাই করতে কমে পারে, না। রাজা মডিফাই করতে পারে। কমে না, না রাজা হচ্ছে যে লাস্ট ডিসিশন রাজা নেয়। না না না, মেইন কথা হচ্ছে যে সুরা কাউন্সিল বলেন বা ওমানে যেটা হচ্ছে বা কাতার বা ইউএই, আমি যাই বলি না কেন, ওদের কান্ট্রি গুলোতে যেটা হয় দে আর লাইক কনসালটেন্ট, আমাকে সাজেশন দিচ্ছে যে স্যার আপনি এটা করতে পারেন, ওইটা করতে পারেন, এতটুকু পর্যন্তই তাদের ক্ষমতা, করতে পারেন, ঠিক আছে। কিন্তু আমি কি করব, মানে মানে কিং কি করবে, এটা টোটালি তার উপর ডিপেন্ড করে। যেমন এই সুরা কাউন্সিল কিন্তু সৌদি আরবিয়ার কথাই যদি বলে, তারা অনেক আগে থেকে বলেছে যে সৌদি আরবিয়াতে মেয়েরা কিন্তু গাড়ি চালাতে পারে না, এই ধরনের। এখন আর কি পাস হইছে এখন হ্যাঁ, এটা অনেক দিন, এটা কিন্তু অনেক আগে তারা প্রপোজ করেছে যে মেয়েদেরকে এটা দেওয়া যেতেই পারে। আমার কিন্তু এটা ইসলামিক ভায়োলেশনও হয় না, যদি আমি প্রপার পর্দা মেইনটেইন করি, হ্যাঁ, তাহলে আমি যে কোনো কিছু করতে পারি। আমি যদি কোরআনের কথা বলি, কোরআনে কিন্তু কোথাও বলা নাই যে আমার বাবা, মানে সৌদি আরবেতে যেটা ছিল যে একটা মেয়ে তার যাদের মাহরাম, যারা নন মাহরাম কারোর সাথে ঘরের বাইরে যেতে পারবে না, মাহরাম যাদের সাথে মানে মাহরাম এদের এরকম কারোর সাথে ঘরের বাইরে বের হতে হবে। মাহরামকে বাবা, ভাই, ছেলে এবং হচ্ছে কি হাজবেন্ড, এই চারজন হচ্ছে আমার মাহরাম। এই চারজন ছাড়া আমি ঘরের বাইরে যেতে পারবো না। এখন হতেই পারে আমার মাহরাম কেউ নাই, আমার বাবাও নাই, ভাইও নাই, হাজবেন্ডও নাই, তখন আমি কি করব? এরকম কেস আসলো, এবং অনেক ক্ষেত্রে দেখা গেল যে বাবা অসুস্থ, আমাকে তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, আমি ছাড়া কেউ নাই, তখন আমি কি করব? বুঝতে পারছেন? এরকম এই যে এরকম এক্সট্রিম সিচুয়েশন কিন্তু অনেক অ্যারাইজ হয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো সলিউশন আসেনি। না, এখন ফতোয়া দিছে তো ম্যাম এইগুলার ব্যাপারে। ওটাই বললাম যে এরকম এক্সট্রিম সিচুয়েশন থেকে একটা সময় সৌদি আরবিয়া কিন্তু, মানে সৌদি আরবের কিংও যদি আমি বলি, সে একটা সময় লিবারেল হয়েছে, সে তার স্ট্রিক্ট পজিশন থেকে কিন্তু কিছুটা হলেও সরে আসছে। তারপরেও আমি বলবো যে যদি আপনার কাছে মনে হয় যে আমি আসলে এই রাজতন্ত্রটা কি দেখতে চাই, তাহলে আপনার মিডল ইস্টের দিকে তাকানো উচিত। ওই কমনওয়েলথ রিলামের কথাই বলেন, ইউরোপিয়ান মনার্কিজ গুলো, লিমিটেড মনার্কিজ বলেন, ওখানে আপনি আসলে অরিজিনাল যে সুপ্রিম পাওয়ার যেটা প্র্যাকটিস, সেটা আপনি আসলে দেখতে পাবেন না। আচ্ছা, মালয়েশিয়ার কথাটা একটু বলি। মালয়েশিয়ার ব্যাপারটা আমরা জানি, আমি জানি মালয়েশিয়াতে কিন্তু আপনারা জানেন যে ইলেক্টেড গভর্নমেন্ট আছে। তবে মালয়েশিয়াতে না স্টিল না, ওদের অনেকগুলো প্রভিন্স আছে। আমি অ্যাজ ফার আই নো ওদের হচ্ছে 12টা প্রভিন্স আছে, এবং এই 12 প্রভিন্সেই
সামহাউ ওদের প্রত্যেকটা প্রভিন্সে একটা করে কিং আছে। এটা কিভাবে অ্যারাইজ হয়েছে আমি জানি না। আই হ্যাড বিন ইন লাঙ্কাউই, ওখানে যখন আমি গিয়েছি আমি ওদেরকে মানে লোকালদেরকে বারবার জিজ্ঞাসা করছি যে এখানকার মানে এখানে যিনি লাঙ্কাউই তো একটা আইল্যান্ড, মানে আমি জাস্ট বোঝার চেষ্টা করছিলাম যে এখানে কোনো এমপি আছে কিনা, হ্যাঁ পার্লামেন্টারি মেম্বার। তো ওরা বারবার বলছে কি না এখানে কিং আছে, কিং সবকিছু ডিসিশন নেয় এরকম। পরে আমি যেটাকে দেখলাম যে লাঙ্কাউই আসলে একটা প্রভিন্সের আন্ডারে এবং সেই প্রভিন্সে একজন কিং আছে, সে মোটামুটি ডিসিশন গুলোকে মেক করে, সরকার মানে গভর্নমেন্ট জাস্ট তাকে সাপোর্ট দিবে। বুঝতে পারছেন, মানে ওখানে কিন্তু লিমিটেড মোনার্কির থেকে আরো একটু উপরে, অর্থাৎ সেখানে গভর্নমেন্টের থেকে বরঞ্চ আপনার কিং কে ক্ষমতাটা বেশি দেওয়া হয়েছে। আমার পরবর্তীতে এগুলা নিয়ে স্টাডি করার ইচ্ছা ছিল কিন্তু এগুলা নিয়ে না খুব ডিটেল কোথাও আমি পাই নাই। সো মালয়েশিয়াতে কিন্তু সিস্টেমটা এরকম। কিন্তু আবার যদি মালয়েশিয়ার এগুলা হচ্ছে যেগুলো দূরের প্রভিন্স আছে সেগুলোতে হচ্ছে সিস্টেমটা এরকম, কিন্তু মালয়েশিয়ার যেগুলা হচ্ছে আমরা মানে কমার্শিয়াল যে এরিয়া গুলো বুঝি বা যেগুলো হচ্ছে একদম ডেভেলপ হয়ে যাচ্ছে, যেমন কুয়ালালামপুর বা এর আশেপাশের এরিয়া গুলো যদি বলি, শাহ আলম যেমন এখন মনে পড়ছে, বা পেনাং যে এরিয়া, এগুলোতে কিন্তু আবার আপনার হচ্ছে কি এই সিস্টেম নেই যে রাজা আছে ক্ষমতায় তার কথা মতোই সবকিছু। সেখানে আবার কিন্তু সরকারের রুলস যেটা সেটা মানে সরকার আসলে কতদূর পর্যন্ত ক্ষমতাটা ধরে রাখতে পেরেছে সেই অংশটা তো হচ্ছে রাজার পাওয়ার নেই, যেখানে নাই সেখানে হচ্ছে মালয়েশিয়ার কথা বলছে, সেখানে কিন্তু রাজারা কিন্তু এখনো তাদের ক্ষমতাটা ধরে রেখেছে। মালয়েশিয়াতে এইভাবে চলছে বিষয়টা। তো মালয়েশিয়ার দুইটা পার্ট কিন্তু, সো মালয়েশিয়ার যে এটাকে একটা মনে ইস্ট আর একটা হচ্ছে ওয়েস্ট। আমরা নরমালি হচ্ছে কি ইস্ট পার্ট গুলোতে যাই যেখানে হচ্ছে গিয়ে কুয়ালালামপুর বা আদার্স গুলো, কিন্তু ওয়েস্ট পার্ট গুলোতে কিন্তু এই কিং এর এই পাওয়ারটা এখন পর্যন্ত আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে কি এশিয়ান যে কনস্টিটিউশনাল মোনার্কিস, ইয়েস লাইক দা ইউরোপ, আমাদের এশিয়াতেও কিন্তু কিছু কনস্টিটিউশনাল মোনার্কি আছে। সাংবিধানিক ভাবে রাজতন্ত্রকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধান অর্থাৎ যেটা আমাদের সুপ্রিম, যে আমি বারবার বলছি আমাদের দেশেও কিন্তু কনস্টিটিউশন আছে, এন্ড দ্যাটস আ রিটেন কনস্টিটিউশন। আপনারা এটা বাংলাদেশ স্টাডিজে পড়ে আসেন। সো এই যে লিখিত সংবিধান, এই লিখিত সংবিধান দিয়ে আপনার ক্ষমতাটাকে ডিফাইন করা হয়, এটা রিটেন কনস্টিটিউশন বলে। এই রিটেন কনস্টিটিউশন ওয়াইজ এশিয়াতেও এবং স্পেশালি ইস্ট এশিয়া কোন জায়গাগুলোকে বলে, আসিয়ান যে কান্ট্রি গুলো, অর্থাৎ আরো যদি স্পেসিফিকলি বলি বার্মার পরের যে কান্ট্রি গুলো আমরা দেখি বাংলাদেশে, বার্মার যে রাইট সাইডে আমি যে কান্ট্রি গুলো দেখি, আমি যদি ম্যাপসে দেখি ওই এরিয়াটাকে ওই জোনটাকে আমরা ইস্ট এশিয়া বলে। সো ইস্ট এশিয়াতে এখন পর্যন্ত ম্যাক্সিমাম কান্ট্রিতে কিন্তু সাংবিধানিক যে রাজতন্ত্র অর্থাৎ সংবিধান দিয়ে রাজতন্ত্রকে ডিফাইন করছে, যো দে হ্যাভ ইলেক্টেড গভর্নমেন্ট, কিন্তু রাজার ক্ষমতাটা কতটুকু হবে সেটা কিন্তু একটা খুব ভালোভাবে ডিফাইন করা হয়েছে। এই ধরনের সিচুয়েশনটা কিন্তু এখন পর্যন্ত এশিয়াতে বা ইস্ট এশিয়াতে এই ধরনের কনস্টিটিউশনাল মোনার্কি আছে। যেমন আমি এটার সবচেয়ে পারফেক্ট এক্সাম্পল দিতে পারি ভুটানে 2006 সালের আগ পর্যন্ত কিন্তু অ্যাবসলিউট মোনার্কিটাই ছিল, অর্থাৎ রাজাই ক্ষমতাটা দখল করে রেখেছিল। ওদের দেশের কিং অনেক বেশি লিবারেল। সো আফটার 2006 সেই বললো যে না আমাদের দেশে ডেমোক্রেসি আনা দরকার, এবং যে ওনার নাম জিগমে সিগমে ওয়াংচুক, উনি এটা মনে করলেন যে এটা দরকার, এবং তার পরবর্তীতে কিন্তু আপনার ভুটানে ইলেকশন হয়েছে, পলিটিক্যাল পার্টি আছে, এবং এখন কিন্তু কিং এন্ড এই যে আমি যেটাকে বলছি গভর্নমেন্ট, তারা পাশাপাশি কিন্তু কাজ করছে। কিন্তু ক্যাম্বোডিয়াতে যদি আপনি যান, জাপানে যদি যান, বা থাইল্যান্ডে যদি যান, সেখানে কিন্তু কনস্টিটিউশনাল মোনার্কি আছে, অর্থাৎ সেখানে স্টিল নাও সাংবিধানিক ভাবে ওই দেশে কিছু ক্ষমতা কিন্তু কিং বা এম্পায়ার তারা কিন্তু দখল করে আছে। এছাড়া আমরা কিছু আরো কিছু মোনার্কি দেখতে পাই যেটা কিনা অন্য কোনো মোনার্কির সাথে স্যুট করে না, বাট অপারেশনটা আসলে মোনার্কির মতনই, সেটাকে আমরা হচ্ছে কি আদার মোনার্কির মধ্যে নিই। যেমন আমি শুরুতে আজকে বলছিলাম যে ভ্যাটিকান সিটি, সেখানে কিন্তু অ্যাবসলিউট মোনার্কি আছে, কারণ ওখানে পোপ অর্থাৎ একজন ধর্মীয় রাষ্ট্রগুরু মানে ধর্মীয় প্রধান সে রাষ্ট্রের প্রধান হিসেবে কাজ করছে। সো ভ্যাটিকান সিটিতে এইভাবে যাচ্ছে। বা আমরা যদি পলিনেশিয়া কান্ট্রি গুলোতে যাই বা সুইজারল্যান্ডে যদি যাই, সেখানে আপনারা দেখতে পারবেন হচ্ছে গিয়ে যে তারা কিন্তু কনস্টিটিউশনাল মোনার্কিটাকে এভাবে মেনটেন করছে না। তারা হচ্ছে গিয়ে মানে ক্ষমতাটাকে একদমই ডিরেক্টলি একটা ডিফাইন্ড ওয়েতে নিয়ে গেছে। এরকম একটা বিষয় যখন ওখানে আসে এবং সেটাকে আপনি আসলে কিংডমের সাথে যদি কম্পেয়ার করতে চান, সেটা যখন পারবেন না তখন কিন্তু এটা আদার মোনার্কিজ এর মধ্যে
পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আসলে রাজা ক্ষমতায় আরোহণ করে না, দেখা যায় যে কিং এর সাবস্টিটিউট হিসেবে যেমন আমি বললাম যে ধর্মীয় গুরু তিনি কিন্তু হচ্ছে গিয়ে এখানে প্রধান থাকে। যেমন সুইজারল্যান্ডের কথা বললাম, সুইজারল্যান্ডে কিন্তু আপনার কনস্টিটিউশনাল পোপ যাকে আমি বলছি, অর্থাৎ তাদের যে বা ওদের ক্যাথলিক ওরা যেহেতু আমি এগুলা তো ডিটেল জানি না, এটার প্রভাব অনেক বেশি থাকে। সো তারা কিন্তু সুপ্রিম পাওয়ারটা হোল্ড করে। সো সে কিন্তু এক ধরনের মোনার্কি প্র্যাকটিস করছে, এটাই বলছি। সো ফাইনালি আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপটা দেখি তাহলে কিন্তু আমরা মোনার্কি গুলো দেখতে পাচ্ছি। এবং এখানে এই যে ডার্ক গ্রিন যে মোনার্কিটা দেখতে পাচ্ছি, এগুলা হচ্ছে গিয়ে কমনওয়েলথ রিলামের মধ্যে পড়ছে। দেন দেন আমি যেটাকে বলে যে অলিভ গ্রিন যে কালারটা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে গিয়ে ইউরোপিয়ান মোনার্কির মধ্যে পড়ে। দেন আমি যেটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালারে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে আমার যে ইস্ট এশিয়ান যে মোনার্কি গুলোর আমি কথা বলছিলাম, সেটার এর মধ্যে পড়ছে ইস্ট এশিয়ান, এবং এই টাইপস এর যে আদার মোনার্কি গুলো আছে সেটার মধ্যে পড়ছে। রেড কালারটা হচ্ছে কি ইসলামিক মোনার্কি, এই যে সেখানে মরক্কো কিন্তু আছে বা আফ্রিকার কিছু কান্ট্রি আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কমনওয়েলথ রিলামের মধ্যে কিন্তু ইস্ট এশিয়া, মানে এটা ওরকম না, মানে মেইনলি হচ্ছে কি কালার করে দেখিয়েছে যে কতটুকু এরিয়াতে হচ্ছে গিয়ে আপনার এই মোনার্কি গুলো চলছে। আচ্ছা, সো দ্যাটস ইট ফ্রম টুডেজ ক্লাস। আমরা এখন চলে যাব যে আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাই আমি। আজকের ক্লাস থেকে আমরা যা যা পড়লাম এখান থেকে যদি আপনাদের কোনো ওপিনিয়ন থাকে ম্যাম বা কিছু বলতে চান। ডেমোক্রেসি ছাড়া মানে হচ্ছে হুম ডেমোক্রেটিক কান্ট্রি ছাড়া হুম বাকি সবই তো ম্যাম খিচুড়ি, তাইলে ম্যাম কোনো হ্যাঁ, আপডেট নেই। অবশ্যই অবশ্যই মিক্সড গভর্নমেন্ট একদমই সিস্টেম মিক্সড যেটাকে আপনি বলছেন যে সেটা কিন্তু মানে আছে। এটা কোনো ফরমেশনেই কোনোটাই কোনো ফর্মে নাই ম্যাম। না, আপনি যদি যেমন আমি অস্ট্রেলিয়ার কথাই বলি, অস্ট্রেলিয়াকে কিন্তু আমি ডেমোক্রেটিক কান্ট্রি বলতে পারবো না, কারণ অস্ট্রেলিয়াতে আমি সাংবিধানিক ভাবে অস্ট্রেলিয়ার সবকিছুর মেইন হচ্ছে কি কুইন এলিজাবেথ, সো এটা কিন্তু হচ্ছে না। আবার আপনি যদি ইউরোপেরও অনেক কান্ট্রি, যে ইউরোপের কিন্তু ম্যাক্সিমাম কান্ট্রি, আসলে ইউরোপ তো ছোট একটা জায়গা, তো ম্যাক্সিমাম কান্ট্রি কিন্তু কনস্টিটিউশনাল মোনার্কি ফলো করছে। সো সেখানে কিন্তু আসলে আমি যদি ডিরেক্টলি যে ডেমোক্রেসি যেটাকে বলি সেটা কিন্তু নাই। কিন্তু ওই কান্ট্রি গুলোর সুবিধাটা কি, তারা তো আর আমাদের মতো করাপ্টেড না। আমরা যদিও পিওর ডেমোক্রেটিক কান্ট্রি বলছি, কিন্তু তারা তো, আমাদের দেশে তো ডেমোক্রেসিটা প্রপার ওয়েতে আসলে প্র্যাকটিস করা হয় না। আমরা ডেমোক্রেসিতে দেখবো যে গভর্নমেন্টে কিন্তু জবাবদিহিতা থাকে, যে আমি কেন এই কাজটা করলাম সে জবাবদিহি করতে বাধ্য। সেই জিনিসগুলো ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে কিন্তু খুব প্রপার ওয়েতে ফলো করা হয়, কিন্তু বাংলাদেশের মতো যারা পুয়ার কান্ট্রি বা থার্ড ওয়ার্ল্ড এর কান্ট্রি আমরা এখনো বলি, বা ডেভেলপিং কান্ট্রি যাদেরকে বলি, তাদের দেশে কিন্তু এই সিস্টেম, মানে এই প্র্যাকটিসটা মেনটেন করা হচ্ছে না। আচ্ছা, মুক্তাদির জি ম্যাডাম। আনমিউট করেছিলেন, কিছু বলতে চান? জি ম্যাডাম, ম্যাডাম আমি একটা বিষয় একটু জানতাম আর কি। আচ্ছা ম্যাডাম, আমাদের রেজাল্টটা আপনি কবে দিবেন? রেজাল্ট দেরি করে দিব। ও আচ্ছা ম্যাম। সিরিয়াসলি রেজাল্ট দেরি করে দিব। আমার ও হচ্ছে কপিজ ও চেকই করি নাই, অনেক কপিজ আছে, আচ্ছা আচ্ছা অন্য ম্যাডাম। কাজ নিয়ে বিজি ছিলাম, মেইন কথা এটা। আর এখন আমার হচ্ছে কপি দেখার একটা মুড থাকে, মাঝে মধ্যে দেখতে ইচ্ছা করে, মাঝে মধ্যে করে না। আপনাদেরটা এখন ওরকম হয়েছে, খাতা দেখতে ইচ্ছা করছে না। আপনাদের কেন, আমি কোনো কপি চেক করি নাই, মেইন কথা এটা। একটু দেরি হবে, হয়তো আমি নেক্সট উইকে দিব। ও আচ্ছা ম্যাম, থ্যাঙ্কস। মিডের তো মানে ভাইবার মার্কিং করা আছে, ভাইবা অ্যাটেন্ডেন্স, হাফ অ্যাটেন্ডেন্স এর মার্কিং করে রেখেছি, কিন্তু ইয়ার মার্কসটা পরে দেবো। ওটা তাতে গুগল ক্লাসরুমে পেয়ে যাবেন যখন আমি মার্কসটা দিব। এই তো। ওকে, ঠিক আছে, তাহলে আর কেউ যদি ওপেন ফোরামে কথা না বলতে চান তাহলে আমি আজকে এখানেই এন্ড করে দিব। নেক্সট ক্লাসে আমরা আসলে কি পড়বো, নেক্সট ক্লাসে হচ্ছে কি আমরা মোনার্কির পজিটিভ সাইড নেগেটিভ সাইড নিয়ে পড়বো। যদিও জাস্ট আমরা আজকে কিছু আইডিয়া নিলাম। চ্যাপ্টার 13-এ আমি তো অলরেডি শেয়ার করেছি, সেখানে পাবেনি পুরো বিষয়টা, ওখানে আলোচনা আছে। আমরা পজিটিভ সাইড নিয়েও কিছু কথা বলবো, অবভিয়াসলি নেগেটিভ সাইডও আছে, সেটা নিয়েও কথা বলবো। তবে মোনার্কির পজিটিভ সাইডও আছে, বেশ ভালো কিছু পজিটিভ সাইড আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। দেন আসলে আমরা ডিক্টেটরশিপ এবং মোনার্কির মধ্যে একটা কম্পারিজন দেখবো, যে আমরা দুইটাকে অনেক সময় এক মনে করি, দুটো আসলে এক না। এই দুটো কম্পারিজন দেখার পরে আমরা দেন উই উইল গো ফর দা ডেমোক্রেসি। ওকে, ম্যাম তাহলে সবাই আমি তো ভালো থাকবেন। পরে জয়েন করছি। এই স্লাইডটা ম্যাম কোনটা ম্যাম? এই স্লাইডটা আমি এখন শেয়ার করিনি, করে দিব। ওকে 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 জি ম্যাম, ঠিক ম্যাম আছে, থ্যাংক ইউ। ম্যাম হ্যালো ওকে তাহলে। হ্যাঁ, সাগর ম্যাম, কিছু আমি বলতে পরে জয়েন চাচ্ছেন? করছি তো ম্যাম, অ্যাটেন্ডেন্স দিতে পারি না। আচ্ছা, ঠিক আছে, ওকে। জি ম্যাম, আমিও দিতে পারিনি। ওকে ম্যাম, আল্লাহ হাফেজ। ওকে ম্যাম।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ম্যাম ম্যাম অ্যাটেন্ডেন্স আমার দেওয়া হয়নি ম্যাম। টিপু ম্যাম